আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই দারুণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে পেঁপে বীজ থেকে পেঁপে চারা তৈরি করবেন এবং আপনারা কিভাবে পেঁপের বীজ বাছাই করলে সেখান থেকে স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পেঁপের কি ধরনের বীজ আপনারা সিলেকশন করবেন, পেঁপে থেকে বীজ কালেকশনের সময় আপনারা কি ধরনের বীজগুলো সংগ্রহ করবেন সেই বিষয়টি জানাবো এবং আপনারা পেঁপের বীজ থেকে কিভাবে পেঁপের চারা তৈরি করবেন সেই বিষয়টি বিস্তারিত দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, ভিডিওতে আপনারা যে পেঁপের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজের হাতে রোপণ করা পেঁপের বীজ থেকে চারা। দেখুন গাছগুলো কত ছোট এবং মোটা, একই সাথে সুস্থ সবল। আর এই পেঁপে বীজগুলোর জার্মিনেশন রেটও ছিল 90%-এর উপরে। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। একই সাথে পেঁপে কিংবা যে কোনো ফসল চাষ সম্পর্কে আমার সঙ্গে সরাসরি কথা বলতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া গার্ডেন বিডি পেজে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। তো চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা পেঁপের বীজ থেকে চারা তৈরি করবেন। দর্শক, একটি বিষয় ক্লিয়ার করি, ভালো ফলনের মূল উদ্দেশ্য হলো ভালো মানের বীজ এবং সুস্থ সবল চারা। এখন আপনি কী ধরনের পেঁপে চাষ করবেন বা আপনার এলাকায় কী ধরনের পেঁপের চাহিদা রয়েছে তার উপর ভিত্তি করে আপনারা পেঁপে চারা রোপণ করবেন। দেখুন আমার হাতে যে পেঁপেটি রয়েছে এটি আমি বাজার থেকে কিনেছি 60 টাকা কেজি দরে। পেঁপেটাকে আমার বেশ বড় মনে হয়েছে এবং একই সাথে পেঁপেটা বেশ মিষ্টি ছিল, যার ফলে আমি এখান থেকে যে বীজগুলো পেয়েছি সেই বীজগুলোকে আমি কাজে লাগিয়েছি। আপনারা খেয়াল করলে দেখবেন বাজারে যে সকল বড় পেঁপে পাওয়া যায় সেগুলোতে কিন্তু বীজ থাকে না, কারণ ওগুলো হাইব্রিড প্রজাতির হয়ে থাকে। তাই চেষ্টা করবেন বড় প্রজাতির দেশীয় কোনো বড় পেঁপে নেওয়ার। আলহামদুলিল্লাহ পেঁপের কালার এবং সাইজ যথেষ্ট ভালো ছিল। পেঁপে কাটার সময় একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, পেঁপে লম্বা বরাবর কাটবেন, কখনোই মাঝ বরাবর কাটবেন না। দর্শক দেখুন কোনো প্রকারের বীজ নেই, আমি নিজেও শকড হয়েছি। দর্শক, হাইব্রিড পেঁপেতে সাধারণত কোনো বীজ থাকে না, যেমন এই পেঁপেটি একটি হাইব্রিড প্রজাতির ছিল। এই পেঁপের জাত সম্পর্কে আমার জানা নেই, কারণ আমি যে জাতগুলো সম্পর্কে জানি তার কোনোটার সাথে এই পেঁপেটার মিল ছিল না। আপনারা এই জাত সম্পর্কে জানলে কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তীতে আমি আবারও বাজার থেকে একটি পেঁপে ক্রয় করি। দেখুন এই পেঁপের কালারটা মাশাআল্লাহ আরও অনেক ভালো, মাঝামাঝি একটু সবুজ এবং এর মাঝে হলুদ বর্ণ। এই পেঁপেটি মূলত একটি উচ্চ ফলনশীল দেশীয় প্রজাতির পেঁপে। দেশি পেঁপে এমনিতে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। যারা পারিবারিক উদ্দেশ্যে কিংবা আশেপাশে 2-1টি গাছ লাগিয়ে পারিবারিক চাহিদা পূরণ করতে চান তারা এই প্রজাতিগুলো রোপণ করতে পারেন। দর্শক, আমি এই ভিডিওতে অনেক বেশি কথা বলছি যাতে আপনারা পেঁপে সম্পর্কে বা পেঁপের থেকে বীজ উৎপাদন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, যাতে পরবর্তীতে অন্য কোনো আর কোশ্চেন তৈরি না হয়। দর্শক, আবারও বলছি পেঁপে আপনারা লম্বালম্বিভাবে কাটবেন। দেখুন এই পেঁপেতে মোটামুটি ভালোই বীজ আছে এবং দেখে মনে হচ্ছে বীজগুলো যথেষ্ট পুরুট এবং ভরাট। এখান থেকে অনেক বেশি পরিমাণে চারা উৎপাদন হবে। দর্শক, এবার বীজ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন আমি কিভাবে কি করছি। মূলত স্ত্রী পেঁপে চারা হওয়ার জন্য পেঁপের নিচের দিকের বীজগুলোকে আপনাকে সংগ্রহ করতে হবে। উপরের দিকের বীজগুলো একটু বেশি বড় হয়ে থাকে এবং তুলনামূলকভাবে পুরুট কম হয়। এগুলো থেকে চারা জার্মিনেশন যেমন কম হয়, একই সাথে স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। দর্শক, আমি এখানে নিচের দিকের বীজগুলো নিব যাতে এখান থেকে আমি বেশি সংখ্যক স্ত্রী গাছ পাই। আর বীজ নেওয়ার ক্ষেত্রে যে বীজগুলো ছোট এবং বেশি কালো এই বীজগুলো আপনারা অবশ্যই নেবেন, কারণ এই বীজগুলো পুরুট এবং জার্মিনেশন হওয়ার সম্ভাবনা শতভাগ, একই সাথে স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে বীজগুলো বড় এবং দেখতে অনেকটাই সাদা অর্থাৎ বেশি কালো নয়, এই বীজগুলো আপনারা বাদ দিয়ে দিবেন। এবার বীজগুলোকে আপনাকে একটি পাত্রে সংগ্রহ করে নিতে হবে এবং এর উপরে যে মোমের মতো একটি লেয়ার দেখতে পাচ্ছেন এটি আপনারা বালির উপর রেখে ঘর্ষণ করলে কিংবা মাটির উপর রেখে ঘর্ষণ করলেও দেখবেন উপর থেকে এই লেয়ারটি সরে যাবে। এরপরে আপনারা বীজগুলোকে রোদের তাপে 2-1 দিন শুকিয়ে নেবেন, তারপরে সংগ্রহ করবেন। দর্শক দেখুন যে বীজগুলো আমি সংগ্রহ করেছিলাম সেই বীজগুলো শুকানোর পর দেখতে কেমন হয়েছে।
দর্শক, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর এই কাজটি হলো আপনাকে বীজগুলো অবশ্যই শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য আপনাকে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিলেই হবে। দেখুন, আমি এখানে ছোট্ট একটি এরকম কাপ নিয়েছি। এই কাপের মধ্যে অর্ধেক পরিমাণ পানি নিয়ে নিব। দর্শক দেখুন, এখানে আমি সামান্য পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার করেছি। এটি আমি কার্বনডাজিম গ্রুপের নইন নিয়েছিলাম। মূলত 1 লিটার পানির জন্য 2 থেকে 3 গ্রাম পরিমাণে ছত্রাকনাশক মিশিয়ে নিতে হয়। দর্শক, এবার এই বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দেখুন, অধিকাংশ বীজই ভেসে থাকবে, কারণ পেঁপের বীজ অত্যন্ত পাতলা এবং একই সাথে বড় হয়ে থাকে, যার ফলে আসলে পানিতে এটা ভেসে থাকে। দর্শক, এই বীজগুলোকে আমি 48 ঘন্টার জন্য এই পানিতেই রেখে দিব। 48 ঘন্টা পর মাত্র আমার একটি বীজ ভেসে রয়েছে, বাকি বীজগুলো নিচের দিকে চলে গেছে। আমি এই বীজটি বাদ দিয়ে দিব, শুধুমাত্র নিচের দিকের বীজগুলোই নিব। এত দীর্ঘ সময় ভিজিয়ে রাখার কারণ হলো পেঁপের বীজের উপরের যে আবরণটি থাকে এটি অত্যন্ত শক্ত, যার ফলে বীজ জার্মিনেশন হতে অনেক বেশি সময় প্রয়োজন হয়। এই জন্য আসলে দীর্ঘমেয়াদী ভিজিয়ে রাখতে হয়। দীর্ঘ সময় ভিজিয়ে রাখার কারণ হলো যাতে এর উপরের আবরণটি একটু নরম হয়ে আসে। দর্শক, একটু মনোযোগ সহকারে দেখুন, কারণ পেঁপের বীজ জার্মিনেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি। এখানে আপনি ভুল করলে আপনি সহজে পেঁপের বীজ জার্মিনেশন করতে পারবেন না। দর্শক, এখানে আমি 40% পরিমাণে জৈব সার, 60% পরিমাণে শুকনো মাটি নিয়েছি এবং এর সাথে সামান্য পরিমাণে বালু মিশ্রণ করা রয়েছে। আপনারা ঠিক এইভাবেই মিডিয়া তৈরি করে নেবেন, অর্থাৎ মাটি প্রস্তুত করে নেবেন। এবার যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, পেঁপের বীজ আপনাকে কতটুকু মাটির নিচে রাখতে হবে। পেঁপের বীজ সর্বোচ্চ আপনারা 1 সেন্টিমিটার পরিমাণে মাটির নিচে রাখবেন, অর্থাৎ 1 ইঞ্চি ঠিক অর্ধেক পরিমাণে। এর বেশি নিচে দিলে পেঁপের বীজ জার্মিনেশন হতে অনেক বেশি সময় নেবে, দেখা যাবে আপনার পেঁপের বীজ নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আমি কতটুকু মাটির নিচে এটি রেখে দিয়ে তারপর মাটি ঢেকে দিচ্ছি, অর্থাৎ পেঁপের বীজ যতটুকু ঠিক ততটুকুই আমি মাটির নিচে দিয়ে এর উপরে শুধু পাতলা একটি মাটির স্তর দিয়ে দিচ্ছি। আপনাকেও ঠিক এভাবেই করতে হবে। আর যারা টিস্যু পেপারে পেঁপের বীজ জার্মিনেশন করে নেবেন তাদের ক্ষেত্রে একটু নিচের দিকে দিলেও কোনো সমস্যা নেই। দর্শক, আবারও বলছি, পেঁপের বীজ আপনারা 1 সেন্টিমিটার পরিমাণে নিচে রাখবেন, অর্থাৎ পেঁপের যতটুকু বীজ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে, অর্থাৎ উপরে যাতে পাতলা একটা মাটির স্তর পড়ে ঠিক এতটুকু হলেই হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনাদের বীজ এরকম করে কাপে দেয়া হয়ে গেলে অথবা আপনারা যেখানে বীজতলা তৈরি করবেন সেখানে বীজ ছেটানো হয়ে গেলে আপনারা অবশ্যই পানি দিয়ে দিবেন। মাটি অধিক পরিমাণে শুকনো হলে তো পানি দিবেন, আর মাটিতে যদি হালকা রস থাকে সেক্ষেত্রে পানি 2-1 দিন পরে দিবেন। দর্শক, এইভাবে আপনাকে রেখে দিতে হবে 5 থেকে 7 দিনের জন্য। এর মধ্যে আপনার চারা অঙ্কুরিত হয়ে যাবে। যদি শীতের মাত্রা বেশি হয় সেক্ষেত্রে সময় বেশি লাগবে, আর যদি আবহাওয়া একটু উষ্ণ হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন 3 থেকে 5 দিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হয়ে যাবে। আমি এখানে প্রায় 100-র উপরে এরকম কাপ বসিয়েছি, যেগুলি আমি আমার জমির চারপাশ দিয়ে রোপণ করব। দর্শক, 2 থেকে 3 দিন পর আপনারা একটু চেক করে দেখবেন মাটিতে রস রয়েছে কিনা। যদি রস কম থাকে সেক্ষেত্রে একটু পানি দিয়ে দিবেন। দর্শক, আমি আসলে বাইরে থাকার কারণে পেঁপের জার্মিনেশনের যে ভিডিওটি এটি আসলে করতে পারিনি। এখন আমার যে পেঁপের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স 27 দিন। একটু শীত চলে এসেছে, যার ফলে আসলে গাছের উচ্চতা ঠিক অতটা বাড়েনি, কিন্তু গাছ যথেষ্ট মোটা এবং সুস্থ সবল রয়েছে। আর এগুলোতে আমি প্রত্যেক সপ্তাহে ছত্রাকনাশক ব্যবহার করেছি কার্বনডাজিম গ্রুপের। আমি এই গাছগুলোতে অতিরিক্ত কোনো খাবার দেইনি। মাটি প্রস্তুত করার সময় যে পরিমাণে কম্পোস্ট বা জৈব সার দিয়েছিলাম সেগুলোই আসলে গাছের মূল খাদ্য হিসেবে রয়েছে। আর দেখুন গাছগুলোতে কি পরিমাণে শিকড় এসেছে এবং গাছগুলো ঠিক কতটা মোটা। এই চারাগুলোর বয়স মোটামুটি 35 থেকে 40 দিন হলে আমি মূল জমিতে রোপণ করব। আশা করি এখানকার বেশিরভাগ চারাই স্ত্রী চারা হবে। বিশেষ করে যে চারা নিচের দিকে একটু হালকা বাঁকা রয়েছে, অর্থাৎ একটু গোড়াটা বাঁকা, সেই চারাগুলো 80 থেকে 90% স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা পেঁপের পাতায় দেখছেন সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে, এটি আসলে আমি যেটি বললাম যে নইন ছত্রাকনাশক ব্যবহার করেছিলাম, আসলে ওই ছত্রাকনাশকটা সাদা রঙের, যার ফলে আসলে এরকম সাদা দেখাচ্ছে। আর এখান থেকে আমি পরবর্তীতে 60% স্ত্রী চারা পেয়েছিলাম।
দর্শক, পেঁপে চারা রোপণের ক্ষেত্রে আপনারা 6 ফিট বাই 6 ফিট দূরে দূরে পেঁপে চারা রোপণ করবেন। একই স্থানে 2 থেকে 3টি চারা রোপণ করবেন। এক্ষেত্রে যে চারাটি স্ত্রী গাছ হবে সেটি রেখে বাকি চারাগুলো গোড়াসহ উপড়ে ফেলবেন। দর্শক, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই গাছগুলো থেকে যে পেঁপেগুলো পেয়েছিলাম সেই পেঁপেগুলোর ওজন এভারেজ 2 থেকে 2.5 কেজির মধ্যে ছিল এবং যে পেঁপেগুলো বড় ছিল সেগুলো 3-4 কেজি পর্যন্ত হয়েছিল। আর পেঁপে যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল। দর্শক, পেঁপে থেকে বীজ সংগ্রহ করে সেখান থেকে চারা উৎপাদনের সম্পূর্ণ কলাকৌশল আমি এই ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করেছি। এর মধ্যে কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।